দর্শক, বলা হয়ে থাকে প্রবাসী জনগোষ্ঠীর মধ্যে দেশের সবচেয়ে মেধাবী, সবচেয়ে শিক্ষিত এবং সবচেয়ে অর্থশালী বিপুল সংখ্যক মানুষ আছেন যারা রেমিটেন্সের চেয়েও গভীরতর অবদান রাখতে পারেন। অনেক প্রবাসী দেশের ক্রান্তিকালে স্বেচ্ছাসেবীদের মতোই নিজেদের সময়, মেধা এবং সম্পদকে কাজে লাগানোর পথ খুঁজছেন। সেই সব স্বপ্নবাজ মানুষদের কথা বলবো আরটিভির নিয়মিত আয়োজন প্রবাসে পরবাসেতে। আপনাদের সঙ্গে আছে আমি মাসুক সিদ্দিক এবং আজকে আমাদের মাঝে অতিথি হিসেবে উপস্থিত আছেন কানাডা প্রবাসী মেডিসিন বিশেষজ্ঞ ডাক্তার মোহাম্মদ মুস্তাফিজুর রহমান ভাইয়া। ভাইয়া চলে আসুন। কেমন আছেন? বসুন। স্বাগতম ভাইয়া। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনাদেরকে এবং আরটিভির টোটাল টিমকে অনেক ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আমাদেরও ভীষণ ভালো লাগছে আপনাকে পেয়ে। আপনার থেকে আসলে অনেক কিছু জানবো আজকে পুরোটা সময় জুড়ে। অনেক কিছু জানার মধ্যে যেটা হয় যে মানুষ আসলে রুটগুলো বেশি জানতে চায়। তো সেই জায়গা থেকে আপনার এই যে কানাডাতে যাওয়া এবং সেখানে এত ভালো একটা ক্যারিয়ার গড়া, এটা নিয়ে শুনি। আচ্ছা, কানাডাতে যাওয়ার মেইনলি ডিসিশনটা আমি নিই হচ্ছে 2016-এর লাস্টের দিকে। আচ্ছা। আমার ওয়াইফ হচ্ছে এর আগে থেকেই কানাডাতে অলরেডি মুভ করেছিলেন পড়াশোনা এবং হচ্ছে তার ক্যারিয়ারের ব্যাপারে। আচ্ছা। আরেকটা পারপাস যেটা ছিল সেটা হচ্ছে যে আমাদের দুইজনেরই আসলে একটা প্ল্যান ছিল যে আমাদের বাচ্চারা ওখানে জন্ম নেবে আর আচ্ছা। কি। আর ডেফিনেটলি ডাক্তারদেরকে তো আসলে ক্যারিয়ারের জন্য বা হায়ার স্টাডিজের জন্য দেশের বাইরে যাইতেই হয়। কানাডা এত সুন্দর এবং পিসফুল একটা কান্ট্রি, মুভ করার পরে আসলে মনে হলো যে উই হ্যাভ টু ডু সামথিং ওভার দেয়ার। দেন গ্র্যাজুয়ালি ওখানে পড়াশোনা, কাজকর্ম সব কিছুর সাথে ওতপ্রোতভাবে জড়ায় গেলাম, ব্যস্ত হয়ে গেলাম। আর গ্র্যাজুয়েশন কমপ্লিট করার পরে বিসিএস ক্যাডার হিসেবে জব করার পরেও আমার একটা স্বপ্ন ছিল যে আমার পোস্ট গ্র্যাজুয়েশনগুলো দেশের বাইরের হবে। দেশের মানুষ আসলে ডিজার্ভ করে একটু বাইরের কান্ট্রির মতো ট্রিটমেন্ট, এবং মানুষের কাছে আসলে গ্রহণযোগ্যতাটাও ভালো পাওয়া যায় সেই ক্ষেত্রে। তো সব মিলিয়ে তখন আসলে প্ল্যান করেই কানাডাতে মুভ করা। আচ্ছা, যে বয়সে আপনি মুভ করলেন, আমরা আপনাকে যতটুকু জেনেছি যে আমরা দেখতে পাচ্ছি যে এত সফলতা তখনও ছিল, আপনি না চাইলেই এত কিছু, এত পরিশ্রম দরকারই নাই, তাই না? সেই জায়গা থেকে আপনি দেখা যাচ্ছে যে আসলে কঠিন পথটাই বেছে নিয়েছেন এবং নিজেকে আরো শক্ত, মজবুত করার চেষ্টা করেছেন। এই যে বিসিএস ক্যাডার হয়েও আপনি দেশের বাইরে গেলেন, আবার এত লোভনীয় একটা জায়গা, সহজ একটা জায়গা কেন ছেড়ে গেলেন? আচ্ছা, এই জিনিসটা হচ্ছে যে ডাক্তারদের খুব কমন একটা জিনিস হচ্ছে ক্যারিয়ার গ্লোরিফিকেশন। অর্থাৎ আপনি ডেফিনেটলি আমরা দেশে যখন বিসিএস ক্যাডার হিসেবে প্রান্তিক পর্যায়ে কাজ করছি, দেশের মানুষের সেবা আমাদের যতটুকু সম্ভব হয়েছে উই প্রোভাইডেড দ্য সার্ভিস। আপনি যখন বাইরের দেশে যাবেন তখন যেটা হবে, আপনি কম্পারিজন করতে পারবেন ইন বিটুইন দ্য হেলথ সেক্টর অফ বাংলাদেশ অ্যান্ড আউটসাইড। তো এই জায়গাতে আপনার এক্সপিরিয়েন্স একটা ব্যাপার ম্যাটার করে। আরেকটা জিনিস হচ্ছে, ইফ ইউ ওয়ান্ট টু রিপ্রেজেন্ট ইউর কান্ট্রি টু দ্য আউটসাইড অফ দ্য ওয়ার্ল্ড, সেই ক্ষেত্রে হচ্ছে যে প্রত্যেকটা প্রবাসী কিন্তু বাংলাদেশের এক একজন প্রতিনিধি বাইরের দেশে। সো ইউর নলেজ, ইউর স্কিল উইল রিপ্রেজেন্ট বাংলাদেশ আউটসাইড অফ বাংলাদেশ। অনেক কিছু চিন্তা ভাবনা করেই আসলে তখন যাওয়া। আচ্ছা। আর কঠিন পথ বেছে নেওয়ার পিছনে কিন্তু ওই যে মেইন পারপাস যেটা বলছিলাম, যে আমার ফিউচার জেনারেশন বা বাচ্চা কাচ্চাদের এডুকেশন, তাদের একটা বেটার ফিউচার, সব কিছু মিলিয়েই আসলে তখন ডিসিশনটা নেওয়া। আপনি আসলে তুলনার কথা বলছিলেন, কথাটা শুনে আমার মনে হলো যে এই প্রসঙ্গটা বা এই প্রশ্নটা এখন প্রাসঙ্গিক। আপনার কাছে জানতে চাই, বাংলাদেশের স্বাস্থ্যসেবা এবং কানাডার স্বাস্থ্যসেবা, এটার মধ্যে যদি তুলনাই করি, যদিও তারা আমাদের চেয়ে অনেক এগিয়ে, অনেক উন্নত জায়গায় বিলং করে, তারপরে একটু শুনি যে পার্থক্যগুলো কি রকম। পার্থক্য আসলে আকাশ এবং পাতাল। বাংলাদেশের হেলথ সেক্টরের সাথে কানাডার হেলথ সেক্টরের যে পার্থক্য, ওখানে প্রত্যেকটা জিনিস হচ্ছে অর্গানাইজড, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে যে আপনার আমাদের দেশে না খুব কমনলি একটা কথা মানুষজন বলে যে বাংলাদেশে সবাই ডাক্তার। আচ্ছা। সো ইউজুয়ালি হয় যে কোনো একটা পেশেন্ট যখন প্রিলিমিনারি কোনো একটা প্রবলেম ফেস করে, তারা সাধারণত নন মেডিকেল পার্সনদেরকে জিজ্ঞেস করে যে আমি কোন ডাক্তারের কাছে যাব বা কোথায় যাব। এটা হচ্ছে একটা ব্যাপার। আর দ্বিতীয়ত হচ্ছে যে সরকারি হসপিটালগুলোতে, গভর্নমেন্ট সেক্টরে বলেন, প্রচুর পেশেন্টের প্রেশার থাকে কিন্তু। তো এইখানে মানে একটা পেশেন্টের 100% অ্যাকিউরেসি দিয়ে ট্রিটমেন্ট করা এবং 100% অ্যাকিউরেসি দিয়ে তার সার্ভিসটা প্রোভাইড করা উইথ হিজ স্যাটিসফ্যাকশন, এই জায়গাটা কিন্তু খুব টাফ আমাদের দেশের জন্য। ওইখানে ব্যাপারটা এরকম না। ওইখানে একজন জিপি প্র্যাকটিশনার বা জেনারেল প্র্যাকটিশনার থাকেন, আপনি তার মাধ্যমে স্পেশালিস্টের কাছে রেফার্ড হবেন। আচ্ছা। এবং স্পেশালাইজড হসপিটালগুলো এতই ইকুইপড, আমাদের দেশের কর্পোরেট যে হসপিটালগুলো আছে না, সেটাও এত মানে ওইখানকার সরকারি হাসপাতালের মতো এত উন্নত না। বুঝতে পেরেছি। এবং ওইখানকার আপনার ট্রিটমেন্টের টোটাল রেসপন্সিবিলিটিস গোজ টু দ্য গভর্নমেন্ট। অর্থাৎ আপনার ট্রিটমেন্টের কস্টিং বলেন, তারপরে আপনি হসপিটাল অ্যাডমিশন বলেন, আপনার বাসা থেকে হসপিটাল পর্যন্ত নিয়ে যাওয়ার অ্যাম্বুলেন্স কস্টিং বলেন, এই প্রত্যেকটা জিনিসের কিন্তু মানে ওইখানকার গভর্নমেন্টের রেসপন্সিবিলিটিস নিচ্ছে। আমাদের দেশে তো আর সেটার কোনো অপশনস নাই, এমনকি হেলথ ইন্স্যুরেন্সও খুব একটা অ্যাভেলেবল না। আরেকটা প্রবলেম যেটা, সেটা হচ্ছে যে আপনার কানাডাতে যখন অ্যাম্বুলেন্স যায় রাস্তা দিয়ে, তখন কিন্তু রাস্তার যত গাড়ি যেগুলো আছে সব কিন্তু এক সাইডে মানে বাধ্য, বাই ল, ওরা থেমে যাইতে হবে এবং অ্যাম্বুলেন্সের জায়গা দিতে হবে। আচ্ছা আচ্ছা।
তো আমাদের দেশে তো এরকম অনেক ইনসিডেন্টস আছে যে অ্যাম্বুলেন্সেই রোগী মারা যাচ্ছে, অ্যাম্বুলেন্সেই বাচ্চা প্রসব হয়ে যাচ্ছে ডিউ টু ট্রাফিক জ্যাম। আচ্ছা, সো আমরা আসলে সত্যি কথা বলতে গেলে হেলথ সেক্টরের ম্যানেজমেন্টের দিক থেকে বাংলাদেশ এখনও বলা যায় 100 বছর 50 বছর পিছিয়ে আছে। আচ্ছা, মানে ওই ধারের কাছে আমরা যাইতে পারিনি। কিন্তু সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে বাংলাদেশি ডক্টররা ইভেন মোর স্কিলড দ্যান ক্যানাডিয়ান ডক্টর। আচ্ছা, এখন এই কথাটার একটা রিজন আছে, কিন্তু রিজনটা হচ্ছে এরকম, আমরা যে পেশেন্ট ডিল করি না হসপিটালে, ইন্টার্নির সময় হোক বা বিভিন্ন পোস্ট গ্রাজুয়েশন ট্রেনিং এর সময়, আমরা ডিরেক্ট পেশেন্ট ডিল করতেছি, উই আর টকিং উইথ দ্য পেশেন্ট। ওইখানে কিন্তু ব্যাপারটা এরকম না। আচ্ছা, ট্রেনিং পিরিয়ডে আপনাকে ওই যে ডামি ম্যানিকিন এগুলা দিয়ে হচ্ছে আপনার প্র্যাকটিস করতে হচ্ছে, আপনি কিন্তু একটা সিটিজেনের উপর এক্সপেরিমেন্ট চালানোর অপশন পাচ্ছেন না। দ্যাটস দ্য রিজন হোয়াই একটা ডাক্তারের, বাংলাদেশি ডাক্তারের রোগ নির্ণয় করার ক্ষমতা আমেরিকান ক্যানাডিয়ান ডাক্তারদের চাইতে অনেক অনেক বেশি। শুধুমাত্র স্কোপের অভাবে, সিস্টেমের অভাবে আমরা পিছিয়ে যাচ্ছি। আচ্ছা, স্কোপ এবং সিস্টেম দুইটাই আসলে কঠিন একটা টার্ম, যেখানে পরিবর্তন আনাটা আসলে Definitely. আরো বেশি কঠিন। আমরা কঠিনের মধ্যে যেহেতু ঢুকেই গিয়েছি, আরো একটা কঠিন প্রশ্নেই যাই। আপনি কানাডার ইন্টারনাল মেডিসিন রেসিডেন্ট হিসেবে কাজ করছেন। প্রশ্নটা এরকম যে সহজ কথা কইতে আমায় কহ যে সহজ কথা যায় না বলা সহজে, অনেক বিস্তৃত প্রশ্নের উত্তর, কিন্তু একটু ছোট্ট করে তারপরে শুনি। আচ্ছা, এইটার ব্যাপারটা হচ্ছে যে কানাডাতে যদি আপনি মেডিসিন রেসিডেন্ট হিসেবে কাজ করতে চান অথবা যে কোনো রেসিডেন্সিতে আপনি যদি ঢুকতে চান, আমাদের দেশে এমবিবিএস হচ্ছে গ্র্যাজুয়েশন, এবং কানাডাতে আসলে বেসিক্যালি এমবিবিএস গ্র্যাজুয়েশন না, এমডি হচ্ছে গ্র্যাজুয়েশন। আচ্ছা, এইটার পাথওয়েটা একটু টাফ, আপনাকে একটা দুইটা না, পরপর 4টা এক্সাম দিয়ে ভেতরে ঢুকতে হবে। আচ্ছা, এবং সেই 4টা এক্সামের জন্য প্রথম যেটা করতে হয়, ওখানে সেকেন্ডারি স্কুল ইকুইভ্যালেন্সি আপনাকে নিতে হবে। আচ্ছা। ডব্লিউএস নামে একটা সংস্থা আছে, তার থ্রুতে আপনাকে ক্রেডেনশিয়াল করাইতে হবে, বাংলাদেশের যে আপনার এডুকেশনাল সার্টিফিকেট আছে সেটা। এরপরে আপনাকে যাইতে হবে ন্যাশনাল অ্যাসেসমেন্ট কোলাবোরেশন এক্সাম, মেডিকেল কাউন্সিল অফ কানাডা কোয়ালিফাইং এক্সাম পার্ট 1, তারপরে আপনাকে যাইতে হবে রেসিডেন্সি মেসিং সার্ভিস এক্সামিনেশনে, অ্যান্ড ফাইনালি গিয়ে আপনি হচ্ছে দেয়ার ইজ এ চান্স টু গেট দেয়ার। এবং লাইসেন্সিং এর পার্ট 1 থাকে, পার্ট 2 থাকে, ট্রেনিং এর পর বেসিস করে আপনাকে ফাইনাল স্পেশালাইজেশন আসবে। আচ্ছা, আর লাইসেন্সের যে ব্যাপারটা আছে ওইখানে, সেখানে হচ্ছে একদম 100% আপনাকে এথিক্যাল প্র্যাকটিস করতে হবে। ইভেন কোনো পেশেন্ট বা কেউ যদি আপনার এগেইনস্টে কমপ্লেন করে, যে কোনো সময় লাইসেন্স বাতিল হয়ে যেতে পারে আচ্ছা, আচ্ছা, অ্যাজ পার প্রোটোকল। এই জার্নিটা খুবই লম্বা, খুবই কষ্টের এবং এক্সপেন্সিভ। আচ্ছা, তার মানে একটা দায়বদ্ধতা দুপক্ষের মধ্যেই থেকেই যায়। এক্স্যাক্টলি। এই যে দায়বদ্ধতার জায়গাটা, এটা বাংলাদেশে কম কেন, কি মনে হয় আপনার? আচ্ছা, বাংলাদেশে এইটা হচ্ছে পাবলিক হেলথ নামে একটা সেক্টর আছে, যেটা সারা ওয়ার্ল্ড ওয়াইড খুব ভ্যালুয়েবল, এক্সেপ্ট বাংলাদেশ। বাংলাদেশে যারা ওই যে কমিউনিটি মেডিসিন বা পাবলিক হেলথ আপনার ক্যারিয়ার করতেছেন, তারা বেসিক্যালি হচ্ছে আপনার মনিটর করবে ক্লিনিশিয়ান যারা প্র্যাকটিস করে তাদের কাজকর্ম, যে আমি আপনার ভুল ট্রিটমেন্ট দিলাম কিনা, ওভারডোজ অ্যান্টিবায়োটিক দিলাম কিনা, এই জিনিসগুলো মনিটর করার কাজই হচ্ছে পাবলিক হেলথের। আচ্ছা, আমাদের দেশে পাবলিক হেলথ স্পেশালিস্টদের ভ্যালুজ যতটুকু হওয়া উচিত ছিল, আনফর্চুনেটলি ততটুকু হয় নাই। কিন্তু ওইখানে এটা এরকম একটা ব্যাপার, একটা এক্সাম্পল দিচ্ছি। আমি একবার একটা হেলথ সেমিনারে, তারা হচ্ছে ওই যে জাস্ট ডায়াবেটিস মেজারমেন্ট করছে বাঙালি কমিউনিটির, কিন্তু ঠিক তার একদিন পরেই আমি একটা লেটার পাই, এবং দে আর অ্যাওয়ার অ্যাবাউট যে আমরা বাই মিস্টেকস কোনো স্ট্রিপ দ্বিতীয়বার ব্যবহার করছি কিনা, এবং যে নিডলটা ইউজ করা হয়েছে সেটা হাইজিন 100% মেনটেন করা হয়েছে কিনা। এটা একটা হেলথ অর্গানাইজেশনের প্রোগ্রাম ছিল, মানে তারা এতটাই স্ট্রিক্ট, আপনার এত স্ট্রিক্টলি মনিটর করবে। কিন্তু আমাদের দেশে এটা হচ্ছে না। আচ্ছা, আমাদের দেশে হচ্ছে না বলেই আমাদের এই সিস্টেমগুলো গ্র্যাজুয়ালি পিছিয়ে যাচ্ছে। এই যে পিছিয়ে যাওয়া, এটার পিছনে আসলে কারণ তো অনেকগুলোই আপনি বলছিলেন, যেমনটা এই কারণগুলো আসলে কতখানি প্রশ্রয় দেওয়া উচিত, বা এখনই এগুলো বন্ধ করার কোনো চেষ্টা করা উচিত কিনা? আসলে স্বাস্থ্য সংস্কার বিষয়টা অনেক বড় একটা টার্ম। মেডিকেল সেক্টরের সার্ভিস কিন্তু কখনো শুধুমাত্র ডাক্তার দিয়ে পসিবল না, এখানে নন মেডিকেল এবং মেডিকেল সেক্টর দুইটা মিলেই কিন্তু সার্ভিসটা প্রোভাইড করতে হয়। আচ্ছা, পুরো জিনিসটাকে যদি আপনি সংস্কার করতে চান, সিস্টেমেটিক ওয়েতে আনতে চান, তাহলে আপনাকে প্রথম যেটা করতে হবে সেটা হচ্ছে নন মেডিকেল পারসন যারা মেডিকেল সেক্টর নিয়ে ডিল করে রিগার্ডিং দ্য রেফারাল, এটা বন্ধ করতে হবে। কীরকম, ধরেন আপনি একজন মানুষ যার মেডিকেল সেক্টরের সাথে কোনো রেফারেলের জন্য আপনাকে এমবিবিএস ডাক্তার ফাইনালাইজ করতে হবে, ওই বাইরের কান্ট্রির মতোই। তারা জেনারেল প্র্যাকটিস করবে, তারা স্পেশালিস্টের কাছে রেফার করবে, মাঝখানে কোনো পার্সন থাকা যাবে না। এক। 2 নম্বর জিনিস হচ্ছে যে আপনার এথিক্যাল প্র্যাকটিস এন্টায়ার বাংলাদেশে আপনাকে ইমপ্লিমেন্ট করতে হবে। কীরকম এথিক্যাল প্র্যাকটিস, ধরেন আপনি আমার চেম্বারে আসলেন, আমি আপনার ডিজিজ শুনলাম, ডায়াগনোসিস করলাম, আপনাকে ওষুধও দিলাম, এরপর আপনি আমার কাছে জানতে চাইলেন যে আপনার কি হয়েছে। আচ্ছা,
আই এম বাউন্ড টু সে দ্যাট ওয়ান। আমাকে এটা আপনাকে বুঝায় বলতে হবে। আপনাকে যে আমি প্রেসক্রিপশনে ওষুধ লিখে দিছি সেটাও আমাকে এক্সপ্লেইন করতে হবে। আপনি এটা 1 বেলা খাবেন, 2 বেলা খাবেন, অথবা খাবার আগে খাবেন, অথবা পরে খাবেন। এতে যেটা হবে, ওই বাল্ক অফ দ্য পেশেন্ট হয়তো কমে যাবে। আমি রাতে 100টা রোগী দেখতাম, এখন হয়তো 30টা দেখতেছি, বাট এভরি পেশেন্ট ইজ স্যাটিসফাইড। এইটা যদি আনতে না পারি, এই সিস্টেম আপনি কখনো চেঞ্জ করতে পারবেন না। ওভারলোডেড কোনো কিছু দিয়ে আপনি হেলদি একটা আউটপুট তো পাবেন না। আপনি যেহেতু এমন মহৎ একটা পেশার সাথে জড়িত, এবং আমি বলবো যে বেশ কঠিন একটা পেশা, এখানে আসলে নিজেকে বিলিয়ে দিতে হয় এক প্রকার। এই যে আপনি বিলিয়ে দিচ্ছেন দীর্ঘদিন থেকে এবং বিভিন্ন দেশে দেশে, শুধু একটা দেশের মধ্যে নিজেকে সীমাবদ্ধ রাখেননি, আপনার কাছে জানতে চাইবো যে প্রবাসীরা, বিশেষ করে বাংলাদেশি প্রবাসীরা কি ধরনের স্বাস্থ্যসেবার বা কি ধরনের স্বাস্থ্য সমস্যার মধ্য দিয়ে যাচ্ছে? আচ্ছা, এটা এখন প্রবাসী তো ধরেন আপনি মিডল ইস্টের প্রবাসীর এক ধরনের স্বাস্থ্য ঝুঁকির মধ্যে বা হেলথ প্রবলেম ওরা ফেস করতেছে, এবং আমেরিকা কানাডার ব্যাপারটা হচ্ছে ডিফারেন্ট। আমরা একটু কানাডা নিয়ে শুনি। কানাডা নিয়ে যদি আপনি শুনতে চান, সেখানে আসলে সবচেয়ে বেশি প্রবলেম ফেস করে স্টুডেন্টরা। আচ্ছা। স্টুডেন্ট ভিসায় সাধারণত যারা যায়, তাদের হচ্ছে যে ইনস্টিটিউশনে তারা পড়তে গেল, তাদের যদি হচ্ছে আপনার ইন্স্যুরেন্স কাভারেজ না থাকে, তাহলে ডাক্তার দেখানো ভেরি টাফ। এখন একটা জেনারেল প্র্যাকটিশনার দেখাইতে হলে তার ফার্স্ট সেশনে খরচ হবে $150। আচ্ছা। এটা তার জন্য প্রিটি টাফ, কারণ স্টুডেন্ট লাইফে সে তো আসলে পার্ট টাইম জব করতেছে, এত টাকা আর্ন করা তার জন্য টাফ হয়ে যায়। আর দ্বিতীয় প্রবলেম যেটা হয়, যে অনেক বাংলাদেশি আছে যারা ওয়ার্ক পারমিট ভিসায় যাচ্ছে, কোম্পানি ইন্স্যুরেন্স দিল না, তার জন্য হেলথ সেক্টরে আপনার মানে স্বাস্থ্য সেবা পাওয়া ঝুঁকির মুখে পড়ে যায়। অবৈধ অভিবাসী যারা আছেন, অর্থাৎ ওখানে গেছেন রিফিউজি ক্লেম করছে, অথবা ধরেন আপনার সামহাউ ইউএসএ থেকে ইমিগ্রেন্ট হয়ে ঢুকে গেছে কানাডাতে, এরা তো ডাক্তার দেখাইতে পারে না। তো যে কোনো প্রবলেমেই তাদেরকে ডিপেন্ড করতে হয় ওভার দ্য কাউন্টার ড্রাগে, মানে যে ড্রাগ উইদাউট প্রেসক্রিপশনে ফার্মেসিতে অ্যাভেলেবল। ওই প্রবলেমসগুলো নিয়ে তারা আসলে খুব ভালো লেভেলের সাফার করে। আচ্ছা। আর আমেরিকা কানাডাতে আরেকটা বড় প্রবলেম হচ্ছে ডেন্টিস্ট। আর ডেন্টিস্ট্রি পেমেন্ট অনেক বেশি। দেখা যায় যে ক্রেডিট কার্ড দিয়েও হচ্ছে আপনি পেমেন্ট করে কুলাইতে পারবেন না যদি আপনার ডেন্টাল ইন্স্যুরেন্স না থাকে। ইউরোপিয়ান কান্ট্রিতে যারা হচ্ছে আপনার ইমিগ্রেন্ট হয়ে যান, স্টুডেন্ট ভিসা যান, ওয়ার্ক পারমিটে যান, ইমিগ্রেন্ট যারা, তাদের ক্ষেত্রে গভর্নমেন্ট যেহেতু রেসপন্সিবিলিটিস নিচ্ছে বাই প্রোভাইডিং দ্য হেলথ কার্ড, তাদের জন্য প্রবলেম হয় না। স্টুডেন্ট এবং হচ্ছে আপনার ওই যে ওয়ার্কার যারা, তাদের জন্য খুবই কষ্টের হয়ে দাঁড়ায়। এই সমস্যাগুলো আরও শুনবো এবং সমস্যার সাথে সাথে সমাধানগুলোও শুনতে চাই, কিন্তু একটা বিরতির পর। প্রিয় দর্শক, নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, সাথেই থাকুন, ফিরছি একটু পরেই। দর্শক, ফিরে এলাম বিজ্ঞাপন বিরতির পর। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আমরা চলে যাচ্ছি আবারও আমাদের আজকের অতিথির কাছে। ভাইয়া, বিভিন্ন সমস্যার কথা শুনছিলাম, বিশেষ করে স্টুডেন্ট অবস্থায় প্রবাসীদের জন্য আসলে স্বাস্থ্যসেবা যেটা দেওয়া খুবই কঠিন হয়ে যাচ্ছে, বা অনেক সময় অর্থনৈতিক জায়গাটাও খুবই সহজ নয়। এই বিষয়গুলো থেকে আসলে আপনি যেহেতু একদম ডিরেক্ট সেখানে আছেন, কানাডার প্রেক্ষাপটে আমি শুনতে চাই যে কিভাবে আসলে জায়গাটা আর একটু সহজ করা যায় বাংলাদেশিদের জন্য। আপনার কোনো চিন্তা বা ভাবনা আছে? আচ্ছা, হ্যাঁ, না শুধুমাত্র আমার না, আসলে এন্টায়ার কমিউনিটিরই একটা হচ্ছে মানে চিন্তা ভাবনা আছে। কানাডার সবচেয়ে মানে বিউটিফুল থিং হচ্ছে যে ওখানে কমিউনিটি বন্ডিংস এবং অ্যাক্টিভিটিস খুব ভালো। আচ্ছা। এবং বিভিন্ন অর্গানাইজেশন যারা ওখানে অ্যাক্টিভলি কাজ করেন, পাশাপাশি গভর্নমেন্টও কাজ করে থাকে। কো অপ বলে ওনাদের একটা অর্গানাইজেশন আছে, যেটার মেইন কাজ হচ্ছে ফ্রি হেলথ সার্ভিসেস প্রোভাইডেড ফর দ্য রিফিউজিস। অর্থাৎ ওখানে যারা রিফিউজি ক্লেম করতেছেন, যাদের পেপারস এন্ড ডকুমেন্টস নাই, তাদের জন্য সপ্তাহে 1 দিন বা 2 দিন বাঙালি কমিউনিটি এবং গভর্নমেন্ট ইন কোলাবোরেশনে তারা ডক্টর প্রোভাইড করতেছে। আচ্ছা। কিন্তু সেটাও আসলে লিমিটেড। যেমন একটা মানুষের যদি অ্যাপেন্ডিসাইটিস অপারেশনের প্রয়োজন হয়, সেটা সে করতে পারবে না। অ্যানাদার থিং হচ্ছে যে কমিউনিটি থেকে বিভিন্ন প্রোগ্রামগুলোতে, পার্টিকুলারলি ওখানে যারা হচ্ছে আপনার বিজনেস করেন বা বড় বড় রিয়েল এস্টেট বিজনেসম্যান যারা আছেন, তারা কিন্তু খুব হেল্প করেন। আচ্ছা। এবং কমিউনিটি থেকেও দেখা যায় যে ফিনান্সিয়ালিও তাদেরকে হেল্প করা হয়, ওষুধপত্র কিনে দিয়েও হেল্প করা হয়। আমি পার্সোনালি যে কাজ মানে ওখানে করছি, সেটা হচ্ছে যে স্টুডেন্ট যারা ছিল, যেমন আই ওয়াজ অ্যান এক্স নটরডেমিয়ান, সো আমার নটরডেম অ্যালুমনাই অ্যাসোসিয়েশনের থ্রুতে অনেক নটরডেমিয়ান ছোট ভাই যারা ওখানে পড়তে গেছে, তাদেরকে বলছি যে ইফ এনিওয়ান নিডস ট্রিটমেন্ট উইদাউট হেলথ কার্ড অ্যান্ড ওভার দ্য কাউন্টার ড্রাগ নিয়ে, অর্থাৎ প্রেসক্রিপশনের বাইরের ওষুধ দিয়ে ট্রিটমেন্ট দরকার হলে আমরা নক করতে পারো। আচ্ছা। তো হোয়াটসঅ্যাপে হোক অথবা পার্সোনালি এসে হোক আমার সাথে দেখা করে এইভাবে চেষ্টা করছি যে ওদেরকে একটা সাপোর্ট দিতে, এবং ইন্টার কমিউনিটি সেটা করে। কানাডাতে কিন্তু বাংলাদেশি মেম্বার অফ প্রভিন্সিয়াল পার্লামেন্টও আছে, ডলি বেগম নাম ওনার। উনিও খুব হেল্প করেন স্টুডেন্টদেরকে ইফ এনিওয়ান ফেসিং এনি কাইন্ডস অফ প্রবলেমস। আসলে উন্নত দেশগুলোর কথা আমরা যখন চিন্তা করি বা ভাবি বা যখন আলোচনাও করি, সেখানে কিন্তু তাদের উন্নয়নশীলতা বা উন্নতকরণের পিছনে অনেকগুলো কারণ থাকে। দ্যাটস ট্রু। সেই কারণগুলোর পিছনে এটাও আমার মনে হয় একটা, যে সেখানে অনেকেই ভাবছে একটা বিষয় নিয়ে। যখন একই বিষয় নিয়ে অনেক মানুষ ভাবে, তখন সেটা আসলে ওভারকাম করার যে সম্ভাবনাটা অনেকখানি বেড়ে যায়। রাইট।
তারপরেও দেখা যাচ্ছে যদি মানসিক স্বাস্থ্যের কথা আসি, উন্নত দেশ, উন্নত রুলস সব কিছু মিলিয়েই একটা ভালো জীবনযাপন মানুষ করছে, কিন্তু একই সাথে লক্ষ্য করা যায় যে অনেক হারে মানসিক সমস্যার রোগীর সংখ্যাও বাড়ছে। এটা কেন? আমাদের দেশে না কানাডার কথা বলছেন? কানাডার কথা বলছি আমি। আচ্ছা, এইটা একটা জিনিস হচ্ছে যে আপনার জেনারেশন হিসেবে যদি ধরেন, যারা ইমিগ্রেন্ট হয়ে যায় ওখানে দুইটা জেনারেশন। ধরেন আমি এখন গেলাম, আমি কিন্তু সেকেন্ড জেনারেশন, নট দ্য ফার্স্ট ওয়ান। আমার বেবি যেহেতু ওখানে জন্ম নিয়েছে, ওরা ফার্স্ট জেনারেশন। তো ফার্স্ট জেনারেশনের চাইতে সেকেন্ড জেনারেশনের এস্টাবলিশমেন্টটা একটু টাফ হয়। কিভাবে টাফ হয়? যাওয়ার পরে ওয়ার্ড জব করতে হচ্ছে, আপনার আপ টু দ্য মার্ক যেটা ইনকাম আপনি ডিজার্ভ করেন সেটা আসতে অনেক সময় লাগে। এবং ওখানে কি একটা সব কিছু কিন্তু লিমিটেড ইনকাম, মানে আপনি চাইলেই কোনো ইল্লিগাল মানি ওখানে আর্ন করা নট দ্যাট ইজি, এবং ট্যাক্সও হচ্ছে অনেক বেশি পরিমাণে। সো যে জিনিসটা দেখা যায় যে ধরেন আপনি 30-32 বছর বয়স পর্যন্ত বাংলাদেশে বড় হয়েছেন, আপনার এখানে একটা এনভায়রনমেন্টাল অ্যাটাচমেন্ট তো ডেফিনেটলি আছে। ওখানে যাওয়ার পরে যেহেতু একেবারেই একা পড়ে গেলেন একটা শীত প্রধান দেশে, উইন্টারে তো আমরা ঘর থেকে বের হই না, সহজে চাইলেই বন্ধু বান্ধবের সাথে দেখা হচ্ছে না, এইটা একটা মেন্টাল ডিপ্রেশনের কারণ। আরেকটা কারণ হচ্ছে যে আপনার মানুষ যারা অড জব করেন তারা হুটহাট কিন্তু জব, মানে ওখানে জব চলে যেতে পারে যে কোনো সময়। ইট ডিপেন্ডস অন স্কিল। নাও এ ডেইজ স্কিল ইজ মোর প্রেফারেবল দেন সার্টিফিকেশন। অর্থাৎ আপনি দেশে ইঞ্জিনিয়ার ছিলেন, ডাজন্ট ম্যাটার, বাট ওখানে আপনার গুড কমিউনিকেশন স্কিল আছে এবং আপনি কাজের দক্ষতা দেখাইতে পারতেছেন। এই জন্য দেখা যায় কি যে কোনো কারণে যদি আপনার একটু ভুল হয় তখন যে কোনো সময় আপনার জব চলে যেতে পারে। ইনফ্যাক্ট কোভিড টাইমে তো অনেক মানুষ জব মানে হারায় ফেলছিল। দ্যাটস দ্য রিজন হোয়াই মানুষের মধ্যে কিন্তু গ্র্যাজুয়ালি হচ্ছে আপনার ডিপ্রেশন বাড়তে থাকে। আর যারা একটা সার্টেন টাইম বাংলাদেশে স্পেন্ড করে কানাডাতে যায় তাদের জন্য ইটস ভেরি টাফ। এটা তো আপনি মানতেই পারবেন না যে নিজের দেশ, নিজের সার্কেল ছেড়ে আরেকটা জায়গায় চলে গেছে। সত্যিই তাই। সো এটা হচ্ছে আমাদের কমিউনিটিতে ডিপ্রেশনের কারণ। আর ওইখানকার মানুষ যারা, তারা আসলে বেসিক্যালি এতটা ডিপ্রেসড খুব একটা থাকে না। ইউজুয়ালি দেখা যায় যে ওনাদের যখন অনেক বয়স হয়ে যায়, 60 আপ বা 70 আপ, তখন হয় কি তাদের তো ছেলেমেয়েরা মানে সেপারেট ফ্যামিলি চলে গেছে হয়তো, অথবা তারা ওল্ড হোমে আছে, একেবারেই অ্যালোন, অথবা ডিভোর্স হয়ে গেছে, আবার অ্যালকোহল হিস্ট্রি আছে। এইসব কারণে তারা সাইকোলজিক্যাল ইস্যুসগুলোতে ভোগে। আবারও একটু বাংলাদেশের দিকে ঘুরে তাকাই। ভাইয়া, আপনি এবার কতদিন পরে এলেন দেশে? আমি এবার আসলে 7 মাস পরে আসছি। 7 মাস পরে, তার মানে মাঝে মাঝেই আসা হয়, প্রতি বছরই আসা আগে হয়? আসলে অনেক গ্যাপ পড়তো। লাস্ট ইয়ার আই লস্ট মাই ড্যাড। বাবা মারা যাওয়ার পরে আমি পার্মানেন্টলি ডিসিশন নিয়েছি যে আই হ্যাভ টু স্পেন্ড আ লট অফ টাইম ইন বাংলাদেশ। পার্টিকুলারলি আমার মাকে সময় দিতে হবে এবং ফ্যামিলির দায়িত্বগুলোও পালন করতে হবে। এই জন্যই এখন ফ্রিকোয়েন্টলি আসা। আচ্ছা, এটা আপনার জন্য খুবই দুঃখের একটা কারণ আমি বলবো, কারণ আমরা আপনাকে যতদূর জেনেছি যে আপনার বাবার সাথে আপনার অ্যাটাচমেন্ট বা আপনার রোল মডেল ছিলেন আপনার বাবা সব ক্ষেত্রে। আমার বাবা আমার আইডল। একদমই। তো সেই জায়গা থেকে অবশ্যই তার আত্মার মাগফিরাত কামনা করছি আমরা, এবং একই সাথে আপনার কাছে জানতে চাইবো যে বাংলাদেশে আমরা যখন বাংলাদেশ নিয়ে ভাবি তখন মনে হয় যে মানসিক স্বাস্থ্য সেবা এটা যে একটা সমস্যার কারণ, বা এখানে যে বিভিন্ন ধরনের সমস্যা হয় এটা এখন কিছু কিছু মানুষ মেনটেন করে, কিন্তু একটা সময় ছিল এটা নিয়ে ভাবাই হতো না একদমই। এখন সিনারিটা পরিবর্তন হচ্ছে, কিন্তু এই পরিবর্তনটা আরো অনেক বেশি হওয়া উচিত ছিল, বা বাংলাদেশের মানুষের মানসিক স্বাস্থ্যটা আসলে কতখানি হেলদিভাবে সামনের দিকে আগাচ্ছে এই বিষয়টা আপনার কাছে একটু শুনতে চাইবো। আচ্ছা, বাংলাদেশের মানুষের হচ্ছে কি যে মানসিক স্বাস্থ্য যে একটা স্বাস্থ্য, এই কনসেপশনটাই এখনো পর্যন্ত ঠিকমতো গ্রো করে নাই। আপনি সিভিলাইজড যে সিটি যেগুলো আছে, ঢাকা শহর বলেন বা বড় বড় সিটি যেগুলো আছে, এখানে কিছু কিছু মানুষ এখন বুঝতেছে যে আসলে মেন্টাল হেলথ ইজ অলসো হেলথ। দ্বিতীয় কথা হচ্ছে যে পরিধিটা কিন্তু খুব কম। আপনি জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট ছাড়া সরকারিভাবে ওরকম বড় কোনো প্লেস নাই যেখানে কাউন্সিলিংয়ের জন্য, ট্রিটমেন্টের জন্য যাইতে পারেন। আর আমাদের দেশে সবসময় আমরা আসলে একটা ক্রাইসিসের মধ্যে দিয়ে যাই, ফ্যামিলি ক্রাইসিস পার্টিকুলারলি। সেটা হতে পারে ফিনান্সিয়াল, হতে পারে পার্সোনাল, হতে পারে সোশ্যাল। এই ক্রাইসিসগুলোতে এখনও কিন্তু মানে পরিবারের মধ্যে ফ্রেন্ডলি এবং শেয়ারিংয়ের যে হচ্ছে একটা ব্যাপার, এটা গড়ে ওঠে নাই কিন্তু। তো ধরেন আপনার ফ্যামিলির একটা বাচ্চা বা একটা টিনেজ, সে হয়তো একটা পার্সোনাল প্রবলেম ফেস করতেছে, সে কিন্তু কাউকে বলবে না। অথবা আপনার বড় ভাই তার ওয়াইফের সাথে তার একটা মানে মেন্টাল যে কোনো কারণে দূরত্ব তৈরি হয়েছে, তারাও কিন্তু এটা কাউকে বলবে না। এই না বলার প্র্যাকটিস থেকে প্রবলেমগুলো গ্র্যাজুয়ালি বাড়তে থাকে। আর আমাদের আরেকটা মানে মেইন প্রবলেম হচ্ছে আমরা খুব নেগেটিভ মেন্টালিটির। অ্যাপ্রিসিয়েট করাটা আমাদের কাছে আসলে মানে খুব ইজি ব্যাপার না। যেমন আপনি ইউরোপিয়ান কান্ট্রিগুলোতে দেখবেন কথায় কথায় থ্যাঙ্কস বলতেছে, সরি বলতেছে, এই দুইটা ওয়ার্ড খুব কমন। আমাদের দেশে এই দুইটা শব্দ বলতে আমাদের সবচেয়ে বেশি কষ্ট হয়। সরি মানে একটা ইগোটিক ব্যাপার, ওয়াই শুড আই সে সরি, মানে আমি কেন সরি বলবো, এই ধরনের একটা মানে অ্যাটিটিউড আমাদের কাজ করে।
এই ক্ষোভগুলাই কিন্তু আস্তে আস্তে বাড়তে বাড়তে মানসিক স্বাস্থ্যের কন্ডিশন খুবই খারাপ হচ্ছে এবং সেখান থেকে আপনি এখন দেখবেন যে ড্রাগ অ্যাডিকশন, সুইসাইড, মিসগাইডেড হওয়া এই জিনিসগুলো অনেক বেড়ে গেছে। আচ্ছা, সো এইটাকে আসলে বেসিক্যালি আপনি যদি মনে করেন যে হাউ টু ইমপ্রুভ দিস ওয়ান, দ্য ফার্স্ট রোল যাদের আসলে পালন করা উচিত সেটা হচ্ছে আপনাদের। আমি বলবো যে মানে লাইক টিভি মিডিয়া বা হচ্ছে এই জায়গাতে আপনাকে রেগুলার বেসিসে প্রচার করতে হবে, এই ধরনের অনুষ্ঠান বাড়াইতে হবে, মানুষজনের সাথে কমিউনিকেশন বাড়াইতে হবে। জি, তাহলে মানুষ একটা সময় বুঝতে পারবে যে হোয়াট কাইন্ড অফ প্রবলেম দে আর ফেসিং রাইট নাও। সো যত বেশি সচেতনতা মানে স্প্রেড করা যাবে তত বেশি এইটার জন্য মানুষের হচ্ছে আগ্রহ হবে। আর ডাক্তারদের কাছে যাওয়ার যে ব্যাপারটা, এইটার একটা প্রবলেম হচ্ছে যে আমি যদি আপনাকে বলি যে আপনি একজন সাইকিয়াট্রিস্ট দেখান, প্রথম প্রশ্ন চলে আসে আমি কি পাগল নাকি, একদম। পাগলের ডাক্তারের কাছে কেন যাব? সো এগুলা, এই মিথগুলাকে আমাদের আসলে ভাঙতে হবে ফার্স্ট। আচ্ছা, এই যে মিথগুলো ভাঙা, এক্ষেত্রে কি ডাক্তারদের কোনো করণীয় নেই যে এগুলো আসলে যে অনেক সহজ একটা প্রক্রিয়া, এটার মধ্যে দিয়ে প্রত্যেককেই যেতে হতে পারে এবং সাইকোলজিস্ট দেখানো মানে সে পাগল হয়ে যাওয়া নয়, কনসালটেন্সির মাধ্যমে অনেক কিছুর সহজ পথ খুঁজে বের করা সম্ভব। এখানে আপনাদের আসলে ভূমিকাটা কি? একজন ব্যস্ত ডাক্তার যিনি সাইকিয়াট্রিস্ট অথবা সাইকোলজিস্ট, তার পক্ষে সোশ্যাল মিডিয়াতে মানুষকে তার ইনফরমেশনগুলো স্প্রেড করা তো এতটা সম্ভব হবে না। একদমই। সো আপনি ওই মাস মিডিয়া যদি চলে আসে, তারা যদি সাইকোলজিক্যাল প্রোগ্রামসগুলো করেন এবং ডাক্তারদেরকে যদি ইনভাইট করেন, সবাই কিন্তু এখানে আসলে বলবে এই ব্যাপারগুলো নিয়ে, একটা দুইটা টপিকস নিয়েও কথা বলবে। তো মানুষ এই প্রোগ্রামগুলো কিন্তু দেখে, মানুষ এখন ফেসবুক বলেন, ইউটিউবিং বলেন, এগুলাই বেশি করে। সো আপনারা যত এগুলো প্রচার করতে পারবেন তত দেখা যাবে যে মানুষজন প্রোগ্রামগুলো দেখবে। কিন্তু একটা ইন্ডিভিজুয়াল ডাক্তারের পক্ষে সোশ্যাল মিডিয়াতে আইসা এই ডিজিজগুলো নিয়ে কথা বলা, ইটস ভেরি টাফ। উনি পেশেন্ট দেখতেছেন, প্র্যাকটিস করতেছেন, পড়াশোনা করতেছেন, নলেজ আপডেট করতেছেন, অ্যাকচুয়ালি টাইমটা কোথায়? সামাজিক যোগাযোগ মাধ্যমের কথাই যদি বলেন, এক্ষেত্রে আমার একটা কথা আছে, সেটা হচ্ছে ভাইয়া, একটা প্রবাদ আছে না যে 10 জনের রায়ে দেবতাও ভূত। সামাজিক যোগাযোগ মাধ্যমে এত তথ্য ছড়ায় যেগুলো সবগুলো যে নির্ভর করার মতো তাও নয়, বেশিরভাগ ক্ষেত্রেই নির্ভর করার মতো না। সেই জায়গা থেকেই তো আপনারা যদি একটু নির্ভরশীল তথ্যগুলো প্রচার করেন, সেটা কিন্তু আসলে মানুষ, আমার কাছে মনে হয় যে খুব দারুণভাবে গ্রহণ করবে এবং অনুপ্রাণিত হবে। আপনি কি মনে করেন? না, আমি আপনার সাথে 100% একমত। কিন্তু বাংলাদেশের মানুষ বেসিক্যালি হচ্ছে কি সোশ্যাল মিডিয়া অ্যাডিক্ট এবং ওনাদের একটা পারপাস থাকে, সেটা হচ্ছে এন্টারটেইনিং পারপাস। অর্থাৎ আপনি 1 মিনিট 2 মিনিটের ক্লিপস যেগুলো যে টিকটক বলে বা শর্ট ভিডিওস বলে, রিলস। এই রিলস মানুষ কিন্তু কন্টিনিউয়াসলি স্ক্রল করে দেখতে থাকে। কিন্তু আপনি 10টা ভালো ইনফরমেশন দেন, এই জায়গাতে আপনার ভিউয়ার কমে যাবে। আচ্ছা, এইখানে এসে যে তারা দেখবে ব্যাপারটা এরকম না আর কি, আনলেস দে আর ফেসিং এ প্রবলেমস। একটা মানুষ বুঝতেছে আমি প্রবলেম ফেস করতেছি, তখন গিয়ে সে প্রবলেম নিয়ে সার্চ করে। আদারওয়াইজ কিন্তু সারাদিন এন্টারটেইনমেন্ট এবং যত সব স্ক্র্যাপ টাইপের ভিডিও আছে এগুলাই কিন্তু তারা দেখতেছে। সো সোশ্যাল মিডিয়ার মাধ্যমে পজিটিভিটি স্প্রেড করাটা এখন একটা চ্যালেঞ্জ হয়ে গেছে। একদম একদম। সেই কারণে আসলে দরকার আপনাদের মতো মানুষরা একটু সোচ্চার হওয়া। আমি বলবো ডেফিনেটলি ট্রাই করব। ডেফিনেটলি অনেক শুভকামনা থাকলো আগে থেকেই। এবং আপনার কাছে জানতে চাইবো যে বাবার কথা বলছিলেন, বাবা তো আসলে মানুষের জীবনের এমন একটা অনুভূতির জায়গা, এবং আপনাকে যতদূর জেনেছি আপনি আপনার বাবাকে সামনে রেখেই প্রতিটি বিষয়ের সিদ্ধান্ত নিতেন। সেই জায়গা থেকে এতদিন পর এসে যখন বাবাকে হারালেন, জীবনটা কি বাংলাদেশে এসে একটু অন্যরকম হয়ে গেল? মানসিক জায়গাটা কোথায় আছে? গত বছর আমি মেন্টালি ব্রোকেন ছিলাম টোটালি। আচ্ছা আচ্ছা। তো এরপরে আসলে সামলে নিতে হয়েছে বা সামলে উঠছি যেভাবেই হোক। ব্রোকেন থাকার মেইন রিজন, এটা আমার জন্য খুব বড় একটা ধাক্কা ছিল। আব্বা 72 ইয়ার্স অফ এজে মারা গেছেন এবং আচ্ছা। একদম 100% সুস্থ অবস্থায় মারা গেছেন। আসরের নামাজ পড়ার একটু পরেই মানে উনি বললেন যে আমার শ্বাসকষ্ট হচ্ছে, শরীর খারাপ লাগতেছে। এবং উনি একদম ওই দিন সকালবেলাতেও বাজার করছেন, গাড়ি ড্রাইভ করছেন। এই মানুষটা হঠাৎ করে চলে যেতে পারেন, এটা একদম টোটালি আনএক্সপেক্টেড ছিল আমার কাছে। তো এমন হয়েছে যে প্রথম 3 মাস আমি কারো ফোন পিক করি নাই। ইনফ্যাক্ট আমি তো আমার ওয়াইফ বেবিদেরকে ক্যানাডায় রেখে দেশে আসছিলাম, তাদের ফোনও আমার আসলে পিক করতে ইচ্ছা হচ্ছিল না। 24টা ঘন্টায় শুধুমাত্র একটা জিনিসই আমার চোখের সামনে ভাসতো, সেটা হচ্ছে আই হ্যাভ থাউজেন্ডস অফ মেমোরিজ উইথ মাই ড্যাড। একদম আজকের আমি আমার বাবার ক্রিয়েশন। একদম। উনি আমার মানে আইডল বলতে কি, যে তার ফ্যাশন সেন্স, স্টাইল, কথা বলার ভঙ্গি, মানুষজনের সাথে কমিউনিকেশন, পার্সোনালিটি, সব কিছু উনি আমাকে বিল্ড আপ করে দিয়েছে। একদমই। এবং আমরাও সেটা দেখে আসলে মুগ্ধ হচ্ছি। ভীষণ দারুণভাবে আপনি আমাদের আজকের আয়োজনটিকে চালিয়ে নিচ্ছেন। আমরা চলে এসেছি আমাদের আয়োজনের একদমই শেষ পর্যায়ে। শেষ সময়ে এসে আপনার কাছে জানতে চাইবো যে আগামীর বাংলাদেশ কি স্বপ্ন দেখেন? আগামীর বাংলাদেশ তো ডেফিনেটলি একটা হচ্ছে উন্নত স্বপ্ন দেখে। তো যে জিনিসটা হচ্ছে প্রত্যেকটা মানুষের আসলে ইন্ডিভিজুয়ালি আগায় আসাটা হচ্ছে একটা বিশাল ফ্যাক্টর। আমার ক্ষেত্রে যেটা হয়েছে যে আমি যদিও কানাডাতে ছিলাম, কিন্তু কানাডাতে কখনোই আমি শুধুমাত্র নিজেকে নিয়ে চিন্তা করি নাই। জি।
আমি সেই 2017-18 থেকে শুরু করছি যে বাংলাদেশের মানুষজনের সাথে কিভাবে কমিউনিকেট করা যায়, এটা আমার একটা বেসিক পারপাস ছিল। আচ্ছা। এবং দ্বিতীয়ত হচ্ছে সারা ওয়ার্ল্ড ওয়াইড, সারা বিশ্বজুড়ে প্রবাসী বা যারা আমরা দেশের বাইরে থাকি, এই কমিউনিটিটাকে কিভাবে সার্ভ করা যায়, এটা আমার মাথায় একটা টেন্ডেন্সি ছিল। সো অন দ্যাট পয়েন্ট অফ ভিউ, কোভিড টাইমে পার্টিকুলারলি নেত্রকোনায়, আমি তো বাড়ি তো নেত্রকোনায় হচ্ছে আপনার ব্রাইট ফেসেস অফ নেত্রকোনা নামে একটা বিগেস্ট প্ল্যাটফর্ম আছে, এবং ওইটার ফাউন্ডার আমার এই ছোট ভাই মেজর জেনারেল আকলাফুল বাশারের সাথে মিলে আমরা হচ্ছে ব্রাইট হেলথ ডেস্ক নামে একটা অনলাইন প্ল্যাটফর্ম ওপেন করি, যেখানে আপনার বেসিক্যালি যত প্রবাসী আছে, পার্টিকুলারলি মিডিল ইস্টে যারা কাজ করেন, তারা ফ্রি অফ কস্ট আমার কাছ থেকে আপনার কোভিড টাইমে কোভিড রিলেটেড বা হচ্ছে এই ডিজিজ রিলেটেড পরামর্শ নিতেন এবং এখনও নিচ্ছেন। আচ্ছা। ইনফ্যাক্ট তাদের ফ্যামিলি মেম্বার যারা বাংলাদেশে আছে, তাদের ক্ষেত্রে আমরা সেম সার্ভিস প্রোভাইড করতেছি এবং একইভাবেই প্রোভাইড করতেছি। এইটা একটা। আরেকটা জিনিস হচ্ছে, আমার খুবই খুবই আদরের একটা ছোট ভাই আছে, ওর নাম হচ্ছে ওয়ালিদ ইসলাম। আচ্ছা। ও হচ্ছে আপনার এখন বর্তমানে কেনিয়ার রাষ্ট্রদূতের ফার্স্ট সেক্রেটারি হিসেবে কর্মরত। ওয়ালিদ এর আগে তেহরানে ছিল। আচ্ছা। তেহরানে যেটা হইতো যে অনেক অবৈধ বাংলাদেশি যায় না, যাদের পেপারস এন্ড ডকুমেন্টস নাই, হয়তো দালালের থ্রোতে গেছেন এবং তাদেরকে ফিজিক্যালি টর্চার করা হয়েছে, একদম দাঁড় করায় রাখা হয়েছে, পায়ে ঘা হয়ে গেছে। তো যেহেতু পেপারস এন্ড ডকুমেন্টস নাই, তারা তো বেসিক্যালি হচ্ছে আপনার ডাক্তারের কাছে যেতে পারতেছে না। ওই কাজটা আমি করতাম কি, আমি ভিডিও কলে ওয়ালিদের ডিরেকশন দিতাম যে এইভাবে ড্রেসিং করো, ওয়ালিদ করতো। আচ্ছা। সো এই কয়েকটা জিনিসের পরে আমি দেখলাম যে প্রবাসীদের মাঝখানে, আমি কোথায় থাকি, দেশে থাকি না বিদেশ থাকি, ডাজন্ট ম্যাটার, ভার্চুয়ালি তো সবাই এখন কানেক্টেড। একদম। সো আই হ্যাভ এ গুড কানেকশন উইথ এভরিবডি এলস। তো নতুন বাংলাদেশে আমার প্রত্যাশা হচ্ছে এইটা, এই মানুষগুলো যখন আসে দেশে, যারা রিমিটেন্স দিচ্ছে, যারা আপনার জন্য ডেডিকেটেডলি কাজ করতেছে এবং দেশের বাইরে বাংলাদেশের ইমেজ রক্ষা করতেছে, সেই মানুষগুলো দেশে আসার শুরুটাই কিন্তু খুব বাজেভাবে হয়। কদিন আগেও দেখলাম যে এয়ারপোর্টে লাগেজ চুরি হচ্ছে বা হচ্ছে। এদেরকে না আসলে ভিআইপি সিআইপি না, এর চাইতে বেশি মর্যাদা দেওয়া উচিত। একদম একদম মানে হাইয়েস্ট লেভেল অফ সিকিউরিটি। আমার মনে হয় কি যে এয়ারপোর্টের দরজা খোলার পরে ওনাদেরকে এয়ারপোর্ট থেকে পুলিশ অথবা কোনো একটা প্রশাসনিক কর্মকর্তা দিয়ে রিসিভ করিয়ে আনা উচিত, এবং দে নিড টু বি ট্রিটেড লাইক এ ভিআইপি। এই মানুষগুলা এই দেশটারে সব দিক থেকে হচ্ছে উন্নত করতেছেন। মিডিল ইস্টে যারা কাজ করেন, রেমিটেন্স বলেন, দেশকে রিপ্রেজেন্ট করা বলেন, বিজনেস ইনভেস্টমেন্ট বলেন, সব জায়গাতে। আপনি আজকে দেশের বাইরে যান, রাস্তায় একটা বাঙালি খুঁজে বের করেন, দেখবেন আপনার সাথে কেমনি ট্রিট করে। একদম একদম। এই জিনিসটা এই দেশে পায় না। এই নতুন বাংলাদেশে আমি বলবো, যে মানুষগুলোর জন্য আমাদের অর্থনীতি সামনের দিকে আগাচ্ছে, যে মানুষগুলোর জন্য আমার দেশের রেপুটেশন ভালো হচ্ছে, সেই মানুষগুলোদেরকে আমাদের রেসপেক্ট করা শিখতে হবে। অবশ্যই। 2 নম্বর জিনিস হচ্ছে যে আমাদেরকে প্রোডাক্টিভ চিন্তা করতে হবে। আমি দেশ থেকে কি পেলাম সেইটার চাইতে চিন্তা করতে হবে হোয়াট আই ক্যান গিভ টু দ্য কান্ট্রি। একদম। আমি আমার নিজের হাত দিয়ে, আমার জ্ঞান দিয়ে যদি এই দেশের একটাও উপকার হয়, সেটাই আমার কন্ট্রিবিউশন, এর মোর দ্যান আনাফ। বাহ, আপনার সাথে আসলে প্রত্যেকটা কথা এত প্রোডাক্টিভ ছিল এবং আপনি এত সুন্দরভাবে বলছিলেন, চমৎকার, মুগ্ধ হয়ে শুনছিলাম ভাইয়া। অনেক শুভকামনা থাকলে এভাবে আলোকিত থাকেন এবং দেশের মানুষের জন্য, বিশ্বের মানুষের জন্য করতে থাকেন। আপনাকেও অনেক ধন্যবাদ, এবং RTVর সবাইকে যারা এই প্রোগ্রামের পেছনে কাজ করছেন, আমার তরফ থেকে আন্তরিকভাবে ধন্যবাদ। ভালো থাকবেন। দর্শক, আজকে আমরা কথা বলছিলাম কানাডা প্রবাসী মেডিসিন বিশেষজ্ঞ ডাক্তার মোহাম্মদ মুস্তাফিজুর রহমানের সাথে, যিনি কথা বলেছেন বিদেশের মাটিতে নিজের কাজের অভিজ্ঞতা এবং সামাজিক উদ্যোগ নিয়ে। যিনি জানিয়েছেন কিভাবে প্রবাসে থেকেও দেশের মানুষের জন্য অবদান রাখা যায় এবং স্থানীয় কমিউনিটিকে একত্রিত করে গঠনমূলক কাজ করা সম্ভব। পাশাপাশি সমাজসেবা, শিক্ষা এবং মানবিক সহায়তা নিয়ে তিনি কাজ করছেন। তার এই উদ্যোগ নতুন প্রজন্মের জন্য হতে পারে একটি প্রেরণা। এই প্রত্যাশায় শেষ করছি আমাদের আজকের প্রবাসে পরবাসের এই আয়োজন। সবাই ভালো থাকবেন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।